প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকার থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি থেকে এর সম্ভাব্য কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসগুলোতে আমি বঙ্গভূমির প্রতি কবিতার বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিয়েছি। আজকে এই অধ্যায়ের সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবে এবং এর সমাধান দেব। প্রথম প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতার মূল ভাব লিখো। এর উত্তর হবে, বঙ্গভূমির প্রতি কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। কবিকে দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন দত্ত ভেবেছেন মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, দেশমাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার কোনো মহৎ গুণ নেই, যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয় কবি তাই দেশমাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকেন। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতা ব্যাখ্যা করো। কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় বঙ্গ জননীর প্রতি তার বিনীত মিনতি জ্ঞাপন করেছিলেন। তিনি বলেছেন যে বঙ্গজননী যেমন কবিকে চিরকাল মানুষের স্মৃতিতে অমলিন রাখেন। উচ্চাভিলাষী কবি বিদেশ যাওয়ার আগে মাতৃভূমির কাছে এই প্রার্থনা জানিয়েছেন যে তিনি যেন কবিকে সর্বদা মনে রাখেন। মানুষের দেহ নশ্বর, কিন্তু স্মৃতি অবিনশ্বর। নশ্বর এই দেহের বিনাশ ঘটলেও নিজের কীর্তির মধ্য দিয়ে মানুষ অন্য মানুষের মনে অমরত্ব পেতে পারে। কবি নিজেই বলেন যে জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য। নদীতে যেমন জল যেমন স্থির নয়, চিরপ্রবাহমান, তেমন মানুষের জীবনও স্থির নয়। মানব জীবনের ধর্ম চিরপ্রবাহমানতা, কিন্তু কবির বিশ্বাস তিনি কর্মের মধ্য দিয়ে মানুষের মনে স্থান করে নিতে পারবেন। তাই তিনি মৃত্যুকে ভয় পান না। তিনি মানুষের মনের মন্দিরে চিরভাস্কর হয়ে থাকতে চান। ক্ষুদ্রতম মক্ষিকাও যেমন অমৃত হ্রদে পড়লে মরে না, অমৃতের স্পর্শে সে যেন অমরত্ব লাভ করে, তেমনি বঙ্গজননীর স্নেহ লাভ করতে পারলেই কবিও ধন্য হবেন। কবি বঙ্গমাতার স্নেহের উপর একান্ত নির্ভর করেছেন বলে যে তার এমন কোনো গুণ নেই যে তিনি বঙ্গভূমির কাছে অমরত্ব প্রার্থনা করতে পারেন। তবে বঙ্গজননী যদি কৃপা করে তার দোষ ত্রুটিকে গুণ বলে ধরে নেন এবং তাকে অমরত্ব বর দান করেন, তবেই এই সুবরদায়িনী বঙ্গমাতার কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। কবিতার শেষ স্তবকে কবি এই অমরত্ব ব্যাখ্যা দিয়েছেন। গৌরজনের জন্য তিনি এমন কাব্য রচনা করে যেতে চান যা চিরকালের আনন্দ সুধা বর্ষণ করবে। বঙ্গবাসীর হৃদয় মন্দিরে বিরাজ করে তিনি তাদের স্মৃতিতে চির অক্ষয় হয়ে বিরাজ করতে চান। যেমন তিব্বতের মানুষের সরোবরে সব ঋতুতেই পদ্মফুল ফুটে থাকে, একইভাবে কবি বঙ্গবাসীর স্মৃতিতে উজ্জ্বল থেকে অমর হয়ে থাকতে চান। তৃতীয় প্রশ্ন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এ কথার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? এর সমাধান হবে, প্রকৃতির বিধান অনুযায়ী
প্রত্যেকটি জীবকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, অর্থাৎ জন্ম যার আছে তার মৃত্যুও আছে। পৃথিবীতে কোনো কিছুই অমর অবিনশ্বর নয়, সবকিছুই স্রষ্টার দ্বারা সৃষ্টি হয় এবং ধ্বংসও হয়। এটাই প্রকৃতির নিয়ম বা বিধান। তাই প্রকৃতির নিয়মে জীবের জন্ম হয় এবং প্রকৃতির নিয়মেই জীবের মৃত্যু হয়। সে কারণেই জন্ম নিলে মরতে হবে। 4, সেই কুল নরকুলে, সেই ধন্য নরকুলে লোকে জারি নাহে ভুলে। কথাটি ব্যাখ্যা করো। এর সমাধান হবে, মানুষের হৃদয় স্মরণযোগ্য হতে পারলেই ধন্য হওয়া যায়। আলোচ্য অংশে এই ভাবটি প্রকাশিত হয়েছে। নিজের ব্যবহার দিয়ে, কর্ম দিয়ে, গুণ দিয়ে যে মানুষের অন্তরে প্রবেশ করে, যার কর্মগুণের কারণে লোকে তাকে ভুলতে চাইলেও ভুলতে পারে না, সেই ধন্য নরকুলে। কেননা মানুষ তার কর্মগুণেই মরে। সব মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে। তাই কর্মই তাকে সকলের হৃদয়ে বাঁচিয়ে রাখে। তাই বলা যায় যে কর্মের ফলে মানুষ যাকে চিরকাল স্মরণ করে সেই ধন্য। সর্বশেষ প্রশ্ন 5, সাধিতে মনের স্বাদ জ্যোতি ঘটে পরমাদ। ব্যাখ্যা করো। সাধিতে মনের স্বাদ জ্যোতি ঘটে পরমাদ চরণটির দ্বারা মনের স্বাদ মেটাতে গিয়ে কোনো ভুলভ্রান্তি হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত মনে করেছিলেন বিলেতে না গিয়ে কবি হওয়া যাবে না। তাই তিনি নিজের দেশ ত্যাগ করে বিলেতে যান এবং নিজ ভাষায় সাহিত্য রচনা না করে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। কিন্তু তিনি এক্ষেত্রে সফল হতে পারেননি। তাই নিজের ভুল বুঝতে পেরে কবি দেশমাতার কাছে ক্ষমা চেয়েছেন। কবি তার স্বাদ মেটাতে গিয়ে কোনো ভুল হয়েছে কিনা তা বোঝাতেই আলোচ্য চরণের অবতারণা করেছেন। এই ছিল এই অধ্যায়ের সম্ভাব্য 5টি প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।